আমার এক স্টুডেন্ট একটা ভালো কোশ্চেন করেছে আমাকে। কোশ্চেনটা হচ্ছে যে স্যার কিভাবে বুঝবো যে একটা কোম্পানি ফ্রড আছে কিনা। মানে এরকম ঘটনা ঘটেছে স্যার যে এমটার টেকনোলজি এত বেড়ে চলেছে কনস্ট্যান্টলি, এটা কি তাহলে ফ্রড? অর্থাৎ এই যে এমটার টেকনোলজিকে আমরা দেখতে পেয়েছি উঠেই যাচ্ছে উঠেই যাচ্ছে উঠেই যাচ্ছে, এর মানে কি এটা তাহলে এটাও কি সে ফ্রড হবে? এরকম অনেক কোম্পানি দেখছি যেরকম ধরনের দেখে মনে হচ্ছে এই মুহূর্তে বিরাটভাবে জাম্প করতে চলেছে, তারপরে হঠাৎ করে জাম্প করে গেল এবং সেই দেখে সবাই এন্ট্রি নিয়ে নিল এবং তারপর দেখা গেল একটা সময় পরে গিয়ে সে কোম্পানিটা পুরো শেষ। মানে এইগুলো এক ধরনের ফাঁদ তৈরি করছে কিনা। তাহলে এই জন্য সবচেয়ে বড় প্রশ্ন ছিল এটা, হাউ টু ডিটেক্ট এ কোম্পানি এটা ফ্রড কোম্পানি কিনা সেটা কিভাবে বুঝবো। এই কারণের জন্য 6টা ইম্পর্টেন্ট পয়েন্টকে কিন্তু আমি হাইলাইট করতে চলেছি। 6টা ইম্পর্টেন্ট পয়েন্টসকে আমি কিন্তু দেখবো, যে পয়েন্টগুলো এই মুহূর্তে মনে হচ্ছে যে একটা বড় চেঞ্জেস আনতে পারে। যেরকম ধরনের প্রথম কথাটা যদি বলার আগে যদি নতুন থেকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ এই ধরনের বিভিন্ন বিষয় নিয়ে বছরের পর বছর ধরে কন্টিনিউ আমি ভিডিও বানিয়ে চলছি। প্রায় 700-750 ভিডিও শুধু এই চ্যানেলটা রয়েছে, একাধিক 4খানা চ্যানেল রয়েছে এর মধ্যে। যেমন NISM নিয়ে সেবি রেজিস্ট্রেশনের ব্যাপারে কেউ যদি পড়াশোনা করতে চান তার জন্য একটা চ্যানেল বানানো আছে। টেকনিক্যাল ইনভেস্টমেন্ট ব্যাপার নিয়ে একটা টেক ইনভেস্টর করে চ্যানেল তৈরি করা আছে। এছাড়া আরও চ্যানেল রয়েছে, হিন্দিতে একটা রয়েছে ইনভেস্টর মন্ত্র বলে, সেখানেও কন্টিনিউ চলছে। আর একটা চ্যানেল রিসেন্ট রয়েছে, সেটা কিন্তু পাইথনের ওপরে কাজ করে, মানে প্রোগ্রামিং কিভাবে স্টক মার্কেট কি করা সেটা চলছে। আমি নিজে দেখি কি পরিস্থিতি তারপরে বলবো। এখন যেটা ঘটনা 6টা পয়েন্টকে নিয়ে আমি কিন্তু কথা বলছি, সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ পয়েন্ট। 6টা কি কি পয়েন্ট রয়েছে যেটা দেখে কিন্তু এই মুহূর্তে বোঝা যায়। আগে তাহলে সিনারিটা বলা দরকার। এরকম পরিস্থিতিতে নো বাই অর সেল লিখুন, দিস ভিডিও অনলি ফর এডুকেশন পারপাস, বিফোর গোয়িং ইনস্টিংক্ট প্লিজ কনসাল্ট ইউরসেলফ ফর ইউর অ্যাডভাইজার, বলে নেওয়া দরকার এটা। সেটা এবার আসি ইম্পর্টেন্ট পয়েন্টের দিকে। যে কোনো কোম্পানিতে, আগের দিন একটা কোম্পানির কথা বলছিলাম, কোম্পানিটা যেরকম দীপক নাইট্রেটের কথা নিয়ে, এটাকে ট্র্যাপ সিচুয়েশন তৈরি করছে কি না হঠাৎ করে দেখা যাচ্ছে কদিন ধরে বিরাটভাবে জাম্প করছে। তারপর এমটারের ক্ষেত্রে যেটা নিয়ে আমাদের বন্ধু বললো, আমার স্টুডেন্ট কি বললো কথাটা, স্যার এরকম পরিস্থিতি হতে পারে তো এমটারে কি পরিস্থিতি। এমটারে দেখতে পাচ্ছি কি যারা প্রোমোটার রয়েছে তারা কিন্তু সেল করে দিচ্ছে, কনস্ট্যান্ট সেল করেই যাচ্ছে করেই যাচ্ছে করেই যাচ্ছে। এখন প্রশ্নচিহ্ন আসছে, প্রোমোটার নিজে সেল করছে হচ্ছে, বলছে ভবিষ্যৎ ভালো দিন আসছে, আমরা অনেক কিছু এটসেট্রা ব্লা ব্লা এটসেট্রা সব কিছু। এর পেছনে আবার একটা মজার গল্প রয়েছে, সেটা আমি পরে বলছি। তার আগে এটা বলে দরকার, তারপরে আমি বলবো ওটা, তারপরে 6টা পয়েন্টকে নিয়ে কথা বলছি। তারপরে আমি কিভাবে ট্র্যাক করি সেটাকে নিয়ে কথা বলবো। ব্যাপার হচ্ছে কি, এমটারের ক্ষেত্রে প্রোমোটার তো সেল করে যাচ্ছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে তারা বেশ কিছু মানে পয়েন্ট বলছে। যেরকম একটা ঘটনা বলছে, ক্রায়োজেনিক ইঞ্জিন আমরা তৈরি করছি ইসরোর সঙ্গে, DRDOর সঙ্গে কাজ চলছে, এটা অস্বীকার করার উপায় নেই। কিন্তু এই সঙ্গে এই প্রশ্নটা তখন চলে আসছে যে নিজে সেল করছে মানে কি। এবারে দেখো কয়েকটা পয়েন্টকে, যেরকম প্রথম পয়েন্টটা হচ্ছে কোম্পানিটা কি হঠাৎ করে জাম্প করে গেল, বিরাটভাবে জাম্প হয়ে গেল কোম্পানিটার। যদি সেটা হয়ে গিয়ে থাকে তাহলে একটা নেগেটিভ ব্যাপার তৈরি করছে আমাদেরকে, হ্যাঁ এতখানি জাম্প হওয়াটা। কিন্তু যদি কনস্ট্যান্টলি হতে থাকে, একটু একটু করে এগিয়ে চলে, তাহলে কি সেটাকে বলবো। এবারে আসছি প্রথম কতগুলো পয়েন্টের দিকে, একদম সূক্ষ্মভাবে পয়েন্টগুলো বলতে হবে। প্রথম যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে প্রফিট ভার্সেস অপারেটিং ক্যাশ ফ্লো। অপারেটিং ক্যাশ ফ্লো নিয়ে কিন্তু একাধিক ভিডিও করেছি, যারা দেখেননি দেখে নিতে পারেন সেখানে। এখন তো সেটা বলার সময় নেই, এত কিছু বলতে গেলে 1 ঘন্টা লেগে যাবে। শুধু এইটা বলি যে প্রফিট কোম্পানির হচ্ছে তার ইম্প্যাক্ট কি আমরা ক্যাশ ফ্লো দেখতে পাচ্ছি। প্রফিট ফ্রম অপারেশন যেটা, সেখানে কি কনস্ট্যান্টলি ইমপ্রুভ হচ্ছে না হচ্ছে না। যদি প্রফিট ফ্রম অপারেশন কোনো একটা কোয়ার্টারে ভালো না হয়, সেক্ষেত্রে আমরা কিন্তু বলতে পারি যে ঠিক আছে। কিন্তু যদি কনস্ট্যান্ট দেখতে পাচ্ছি প্রফিট ফ্রম অপারেশন পড়ে চলেছে, অথচ দেখাচ্ছে বিরাটভাবে প্রফিটেবিলিটি আসছে, অর্থাৎ ক্যাশ তোমার পকেটে আসছে না অথচ প্রফিট হয়ে চলেছে বছরের পর বছর ধরে, নো, ভেরি রিস্কি সিচুয়েশন তৈরি করছে। করে যদি রিসিভেবলস এর মধ্যে বড় মাপের একটা মানে সার্চ বলে, যেটা হঠাৎ বেশি পরিমাণ রিসিভেবলস চলে এলো, হঠাৎ করে কোথা থেকে এত টাকা চলে এলো বোঝা যাচ্ছে না। রিসিভেবলসে গিয়ে দেখবে, সেখানে গিয়ে দেখতে পারবে যে ক্যাশ এর মধ্যে হঠাৎ করে রিসিভেবলস প্রচুর বেড়ে যাচ্ছে, বা কোনো এরকম হচ্ছে যে প্রচুর সেলস হয়ে যাচ্ছে, মানে সেলস প্রফিট নেই, সেলস বাড়ছে প্রচুর। মানে পয়েন্ট যেটা সেটা বলবো, হঠাৎ করে সেলস বাড়লো, মানে দেখতে পাচ্ছি সেলসের পরিমাণ যেখানে 10 কিংবা 15 ছিল, সেখান থেকে বেড়ে গিয়ে 85 কোটি হয়ে গেল, হঠাৎ করে সেলস বেড়ে গেল। অথচ রিসিভেবলসের মতো আর ইম্প্যাক্ট পড়লো না, অথবা রিসিভেবলস প্রচুর নেগেটিভ হয়ে গেল, এবং রিসিভেবলস নেগেটিভ হওয়াটাও নেগেটিভ প্রবলেম তৈরি করছে, এবং সেটার পরিমাণ যদি কনস্ট্যান্ট বাড়তে থাকে, সেটাও কিন্তু আমরা মনে করতে পারি এটা একটা ফ্রড জায়গা তৈরি করছে। কেন তৈরি করছে? সেলসটা কিন্তু আর্টিফিশিয়ালি বাড়ানো যায়, সেলসটাকে আমরা আর্টিফিশিয়ালি অনেক গুণ তৈরি করে দিতে পারি, কিন্তু আলটিমেটলি ক্যাশ জেনারেশন যেটা হচ্ছে সেটা কিন্তু যদি ফিক্স থাকে, অর্থাৎ ক্যাশে কোনো চেঞ্জেস হচ্ছে না, তাহলে কিন্তু এক্ষেত্রে আমরা ধরে নেবো ব্যাপারটা ফ্রড হতে পারে। 3 নম্বর ক্ষেত্রে আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, খুব মন দিয়ে এগুলো জানার চেষ্টা করবে, যেগুলো কিনা আমাদের প্র্যাকটিক্যাল এই ঘটনাগুলো দেখেছি, তার জন্য বলছি। হঠাৎ করে দেখা গেল কোনো সার্টেন ওয়েতে দেখা গেল অডিটরের মধ্যে কোনো চেঞ্জেস হতে শুরু করলো। আমি কিন্তু এই কথাটা বলছি যে
দুম করে চেঞ্জ হলো না বা এমন হলো সিচুয়েশন যে অডিটর পরিবর্তন ঘটে গেল, এটা কিন্তু বিভিন্ন কারণে হতে পারে। একটা বয়স্ক অডিটর কিংবা অনেক দিন একটা কোম্পানিতে রয়েছে, কিংবা তাদের সঙ্গে যে পরিমাণে রেমুনারেশনের কথা ছিল সেটা অ্যাডজাস্ট হয়নি, এই ধরনের পরিস্থিতি যদি হয় সেক্ষেত্রে হতে পারে। কিন্তু এমন ঘটনা ঘটলো, এমন পরিস্থিতি হলো যেখানে কিনা অডিটররা হঠাৎ করে বারংবার অডিটর চেঞ্জ হয়ে যাচ্ছে। যে অডিটর রাখা হয়েছে, মনে আছে কিনা জানি না, যে এরকম পরিস্থিতি যে অডিটরের মধ্যে একটা চেঞ্জেস হয়েছে এবং মানে এরকম ঘটনা কিন্তু, বা অডিটর হট করে ছেড়ে দিল, এরকম পরিস্থিতি যদি সৃষ্টি হয় তাহলে কিন্তু আমরা সেখানে মনে করে নেবো যে এখানে একটা প্রবলেম হতে পারে। যেরকম আমি এক্সাম্পল দিচ্ছি, যদিও টোটালি প্রুভ হয়নি এখনও, সেটা হচ্ছে কেইন্স টেকনোলজির ক্ষেত্রে কিন্তু এটা আমরা দেখতে পাচ্ছি। কেইন্স টেকনোলজি দেখেছিলাম আমরা, হঠাৎ করে অডিটর চেঞ্জ হয়ে গেল। কেন হলো তার কারণও আমরা জেনেছি, সেগুলো তো অ্যানুয়াল রিপোর্ট এটসেট্রা এটসেট্রা। এখানে বলার জায়গা কম। থার্ড রিলেটেড পার্টি ট্রানজাকশন হয়েছিল। রিলেটেড পার্টি ট্রানজাকশনে অনেকগুলো জায়গাতে ওরা কিন্তু মানে প্রফিটটাকে অনেক গুণ মানে বাড়িয়েছিল, ওরা ইনক্রিজ করে ব্যাপারটাকে দেখিয়েছিল। তো এইগুলো অনেকগুলো ব্যাপার থাকে। মোটমাট অডিটর যদি চেঞ্জ হতে থাকে সেক্ষেত্রে আমরা কিন্তু ধরে নেব যে এটা একটা নেগেটিভ ব্যাপার। মানে ফ্রিকোয়েন্টলি যদি অডিটর চেঞ্জ হয়, একজন চেঞ্জ হলো ঠিক আছে, কিন্তু বারংবার যদি বারবার করে চেঞ্জ হতে থাকে তাহলে কিন্তু সেখানে একটা চিন্তার কথা চলে আসছে। নেক্সট ওয়ান, প্লেজিং ব্যাপারটা কিন্তু লক্ষ্য রাখবে। প্লেজটাও কিন্তু একটা বড় ব্যাপার। প্রোমোটার সবচেয়ে ভয়ানক পরিস্থিতি সৃষ্টি হয়, একেবারে শিওর শট। প্রোমোটার নিজে কনস্ট্যান্ট সেল করে চলেছে, যে পরিমাণ প্রোমোটারের কাছে সেটাও প্লেজ করে রাখা আছে, এইগুলো কিন্তু রিস্ক তৈরি করে দিচ্ছে। মানে এই ধরনের রিস্কগুলো যদি হয় তাহলে কিন্তু মনে করে নিতে হবে কোম্পানিটার মধ্যে একটা ফ্রড বা হোক বা একটা কিছু গন্ডগোল রয়েছে, এবং সেখান থেকে দূরে থাকাটা ভালো। এবার আসবো 5 নম্বর পয়েন্টের দিকে, যেটাকে আমি বলছিলাম রিলেটেড পার্টি ট্রানজাকশন বা আরপিটি। এই আরপিটি বা গ্রুপ ট্রানজাকশন যেখানে হবে সেখান থেকে একটু দূরে থাকার চেষ্টা করবে। কেন কথাটা বলছি সেটা একটু গুরুত্বপূর্ণভাবে মনে রাখার চেষ্টা করো। কেন এই রিলেটেড পার্টি ট্রানজাকশনটা আমি কেন বলছি? এর মাধ্যমে টাকাটাকে কিন্তু সাইফন করা যায়। সাইফন করা মানে লুকোচুরি করা যায়, ব্যাপারটাকে একটু মানে কায়দা করা যায়। এক্সাম্পল দিলে বোঝা যাবে ব্যাপারটা। যেমন ধরে নাও কোনো একটা কোম্পানি হচ্ছে এ কোম্পানি, এইটা বি, এটা সি, ঠিক আছে? এই কোম্পানিকে আমরা চিনি, এদেরকে চিনি না, কিন্তু এই কোম্পানি রিনিউয়েবল এনার্জির ওপর কাজ করছে কোম্পানিটা। বেশ, এই কোম্পানির প্রোডাক্ট নিচ্ছে, বি থেকে প্রোডাক্ট নিচ্ছে ব্যাটারি, আচ্ছা সি থেকে প্রোডাক্ট নিচ্ছে প্যানেল। বোঝা গেল? এই যে ব্যাপারটা, এখানে কিন্তু রিলেটেড পার্টি ট্রানজাকশন তৈরি হয়ে গেল। রিলেটেড পার্টি কেন এই কথাটা বলছি? এই যে পার্টি, এদের মধ্যে আদান প্রদান হচ্ছে, মানে একটা গ্রুপের মধ্যে ট্রানজাকশন হচ্ছে। এই গ্রুপের মধ্যে ট্রানজাকশন যত বেশি হবে তত কিন্তু প্রবলেম দেখবো। কিন্তু স্যার কোথায় দেখতে পাওয়া যায়? এগুলোকে দেখতে পাওয়া যায় অ্যানুয়াল রিপোর্টটা একটু করে ঘাটতে হবে। যতই যদি কিনা ইনফোসিস, এইচসিএল টেকনোলজি কিংবা টিসিএস এইসব কোম্পানির মধ্যে ইনভেস্টেড থাকতে চান, তাহলে পরে এত খাটাখাটি কিছু করতে হবে না, বা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে রাখতে চান, কোনো অসুবিধা নেই, এত কিছু ভাবতে হবে না। কিন্তু যদি একটা রিয়েল থ্রিল পেতে যান, একটা মজা পেতে যান, একটা কোম্পানিতে ইনভেস্ট করছি, নিজের কোম্পানি ঠিক আছে, কিন্তু এমন একটা কোম্পানিতে ইনভেস্ট করছি যে কোম্পানিটা ভবিষ্যতে আমাকে একটা মানে আমি যখন ঘুমাবো ঠিক সে সময় তো কোম্পানিটা কিন্তু আমার হয়ে টাকা জেনারেট করে যাবে। যখন এরম পরিস্থিতির সৃষ্টি হয়, যখন জাস্ট ফর এক্সাম্পল বলছি, ছোট একটা কোম্পানি, সে কোম্পানি সারা রাত কাজ করছে প্রজেক্টটা ডেলিভারি করবে বলে, তুমি কিন্তু রীতিমতো ঘুমাচ্ছ, 12টা 1টার মধ্যে শুয়ে পড়লে, আর ভোরবেলা উঠলে কি সকালবেলা উঠে নিজের কাজে চলে গেলে, তুমি জানো না কি চলছে না, সারা রাত কিন্তু কাজ চলছে, রাতের পর রাত কাজ চলছে ওরা। এবং রাতের পর রাত কাজ করার পরে তোমার হয়ে কোম্পানিটা কিন্তু প্রোডাকশন করছে, প্রোডাকশনের পরে কোম্পানি উঠছে, কোম্পানির নেট প্রফিটের ডিভিডেন্ড দিচ্ছে, সব তুমি ভোগ করছো। তাহলে এটাকে তোমাকে বলছো তুমি ঘুমিয়ে ইনকাম করছো। তো এক্স্যাক্টলি ব্যাপারটা হচ্ছে, যদি তুমি সেটা মনে করো যে আমি সে ধরনের কাজ করতে যাই, তাহলে পর তোমার জন্য কিন্তু মিউচুয়াল ফান্ড এবং এইসব বড় লার্জ ক্যাপ কোম্পানি ঠিকঠাক, ওখানে সব হয় না। কিন্তু রিস্ক যদি নিতে চাও, আমি এইটার কথা নিয়ে অনেক কথা চলে আসছে, শর্টে বলবো। জেনসল ইঞ্জিনিয়ারিং নাম নিশ্চয়ই শুনেছো। দুই ভাই কি কায়দা করেছিল, সমস্ত রিলেটেড পার্টি ট্রানজাকশন এখানেই কাজ করেছিল, যে কারণে বললাম রিনিউয়েবল এনার্জির কথা বলে, ওটা রিনিউয়েবল এনার্জি নিয়ে কোম্পানিটা। অজস্র মানুষ তো শুধু রিনিউয়েবল দেখেই ঝাঁপায়, ভিতরে কেউ দেখার ইচ্ছা নেই। এই আমার চ্যানেলে আমি আমার কথা বলবো, বাকিদের কথা ছাড়ো। কজন আছে যারা খুব উৎসাহী, সত্যিকারের ফান্ডামেন্টাল বুঝতে চায়, জানতে চায়? কজন উৎসাহী যে সত্যিকারের এই বিষয়গুলো নিয়ে বোঝার জন্য? কজন মেম্বারশিপ নিয়ে ফান্ডামেন্টালটা দেখছে? কজন?
দরকারই পড়ে না তাদের, ভাবছে যে একটা কটা নাম শুনবো, নামটুকু জেনে গেলাম, থাকলো না হলে কিনে নিলাম, তারপরে লস হলো, স্যারকে 2-4টে গালি দিয়ে লসে বেরিয়ে গেলাম। এটা তো মানে একটা কমন হ্যাবিট হয়ে গেছে। কিন্তু যদি এসবের বাইরে যাও, একটুখানি ভাবার চেষ্টা করো যে তুমি এখন কোথায় দাঁড়িয়ে আছো, কী করতে চলেছো, ভবিষ্যতে একটা ছোট কোম্পানিতে ইনভেস্ট করে ভবিষ্যতে গিয়ে বিরাট একটা ইনভেস্টমেন্ট রিটার্ন পাবে, তাহলে পর তোমায় কিন্তু এইগুলো বুঝতে হবে। অ্যানুয়াল রিপোর্টে যাবে, সেখানে গিয়ে রিলেটেড পার্টি ট্রানজাকশনগুলো সার্চ করবে, বড় বড় করে লেখা থাকে না রিলেটেড পার্টি, নিজেকে খুঁজে নিতে হয়। অ্যানুয়াল রিপোর্টের মধ্যে প্রচুর বিষয় থাকে। কেউ দেখেছে অ্যানুয়াল রিপোর্ট, কিন্তু আমি এই চ্যানেলেও ভিডিও বানিয়েছিলাম, কজন দেখেছে? 30,000 সাবস্ক্রাইবের মধ্যে 700-800 জনের বেশি কেউ দেখেনি। তার মধ্যেও বোধ হয় সত্যিকারের শেষ পর্যন্ত দেখেছে গোটা শখানেক হবে, 150 মতো, এর বেশি হতেই পারে না। তো এইটাই বক্তব্য যে কত উৎসাহ রয়েছে। তাও তো এখন যারা পড়ে রয়েছে তাও এইটুকু এক্সপেক্টেড, তারা কিছুটা পিওর লেভেলের, তারা শুধু মানে শুধু নাম শোনা নয়, জানতে চাইছো এই এত বছর ধরে আমার সঙ্গে থেকে যেটুকু হয়েছে। তো যাই হোক, এখন ব্যাপার হচ্ছে কি, এই ভদ্রলোক এরা নিজেরা এই সব কোম্পানিতে অর্ডার দিয়েছে, দেখাচ্ছে অ্যাকাউন্টসে, এবং সেখানে অ্যাকাউন্টিং কাজ করেছে। আরেকটা বড় কোম্পানি রিলেটেড পার্টি করেছে, সে কোম্পানির নাম জানো? কেইন্স টেকনোলজি, সেও রিলেটেড পার্টি ট্রানজাকশন করেছে। যাই হোক, একে পাঠিয়েছে সব হচ্ছে খাতা কলমে, অরিজিনালি কিচ্ছু যায়নি। এরপরে যখন পরে খবর নিয়ে এইসব অ্যাকাউন্টস খোঁজা হলো, দেখা গেল ফিকটিসাস অ্যাকাউন্টস, এই নামে কেউ নেই, বোঝা যাচ্ছে অর্ডার দিয়ে বসে আছে। বড় জায়গা কিনেছে, সেখানে সেবিতে লিস্ট করেছে, করার পর দেখা যাচ্ছে সেই বড় জায়গায় যেটা কিনে রেখেছিল, এই জায়গাটা এমনি পড়ে আছে, কোনো কারখানা কিচ্ছু হয়নি। তাহলে এইটা বোঝা গেল আরপিটি ট্রানজাকশন যেখানে বেশি হচ্ছে সেখান থেকে সাবধান। এবার আসছে পরেরটা, অর্থাৎ 6 নম্বর পয়েন্ট। 6 নম্বর পয়েন্ট হচ্ছে আনরিয়ালিস্টিক গ্রোথ। এই যে আনরিয়ালিস্টিক গ্রোথ ক্লেম, অর্থাৎ আমি ম্যানেজমেন্ট থেকে হঠাৎ করে বলছে আগামী 2 বছরের মধ্যে আমরা 5 গুণ প্রফিট নিয়ে আসবো, আগামী 5 বছরের মধ্যে আমরা 5 টাইমস আমরা জাম্প করব, আগামী 5 বছরের মধ্যে একটা বিরাট কিছু করব। এই ধরনের যেখানে দেখবে, আমি শুধু একটা পয়েন্ট বলিনি, 6টা পয়েন্টের কথা বলেছি, কিন্তু তার মধ্যে এই পয়েন্টটাকে একটা গুরুত্ব দিচ্ছি যে যদি এমন ঘটনা ঘটে, আনরিয়ালিস্টিক কোনো গ্রোথ ক্লেম চলে আসে যে আমাকে এই এত গুণ করবো, অমুক করবো, তমুক করবো, তাহলে সেখান থেকে সাবধান, একদমই সাবধান, সেখানে কোনো মতে নয়। এরপরে আরও কিছু ছোট ছোট বিষয় রয়েছে যেগুলো পয়েন্টের মধ্যে নয় ডাইরেক্টলি, কিন্তু মাথায় রাখবে, যেগুলো মানে হতে পারে সিচুয়েশন এরকম দাঁড়াতে পারে। যেরকম আমি মনে করি কোনো একটা ক্ষেত্রে ঋণের পরিমাণ যদি কনস্ট্যান্ট বাড়তে থাকে, কোম্পানিটাকে ভালো করে ভেবে দেখো ব্যাপার, কোম্পানিটা আমি কি বলতে চলেছি। কোম্পানিটার প্রোমোটার সেল করে চলেছে, 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, প্রোমোটার প্লেজ করে দিচ্ছে। 3 নম্বর আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট করছি, কোম্পানির ডেট টু ইকুইটি রেশিও। ডেট টু ইকুইটি রেশিও নিয়ে কি আছে বক্তব্য, মানে কি, সব কিছু মেম্বারশিপ দেখতে পারো, সেখানে বলেছি ডেট টু ইকুইটি রেশিও কনস্ট্যান্টলি 1-এর থেকে বেশি হয়ে চলেছে, মানে ঋণের পরিমাণ তোমার যে অ্যাসেট আছে কোম্পানি তার থেকে বেশি হয়ে যাচ্ছে। 3টে কন্ডিশন যদি কখনো ফুলফিল করে একসঙ্গে, সে কোম্পানি যত ভালো কোম্পানি, বেটার এক্সিট করে যাও। প্রফিট থাকলে প্রফিট, লস থাকলে লস। 3টে একসঙ্গে কম্বিনেশন হচ্ছে লেথাল কম্বিনেশন বলে এগুলোকে, মানে মারাত্মক সিচুয়েশনের হতে পারে যেখানে কিনা একেবারে ধরে নেওয়া যেতে পারে প্রবলেম আছে। আর যেখানে 6টা পয়েন্টস সাকসেস করছে সেখানে তুমি চোখ বুঝা, 6টাও দিতে হবে না, প্রথম থেকে যদি মনে করে নাও প্রফিটের সঙ্গে মিসম্যাচ করছে ক্যাশ ফ্লো, তাহলে কি হলো, সঙ্গে সঙ্গে অ্যালার্ট হয়ে গেলে, তারপরে দেখলে 3টে কম্বিনেশন স্ট্রেট বেরিয়ে গেল, 2টো কম্বিনেশনের সঙ্গে হলো, তাতেও কিন্তু মানে খুব রিস্কের মধ্যে রয়ে গেলে, বোঝা গেছে। কোনো কোনো ক্ষেত্রে আমরা দেখতে পাই যে কোম্পানির বিজনেসটা খুব একটা ক্লিয়ার করছে না। কোম্পানি তো যে কোনো কোম্পানি, যেরকম কেইন্স টেকনোলজি সেমিকন্ডাক্টরের উপরে কাজ করছে, কিংবা কোনো একটা কোম্পানি যেরকম ওয়ারি রিনিউয়েবল এনার্জির উপরে কাজ করছে, সেরকমভাবে পারসিস্টেন্ট আইটির উপরে কাজ করছে, HCL টেকনোলজি আইটির উপর কাজ করছে, হিন্দুস্তান এরোনটিক্যাল লিমিটেড ডিফেন্সের উপর কাজ করছে, এগুলো সব ক্লিয়ার এদের বিজনেস। কিন্তু এমন একটা কোম্পানির কথা বললাম যে কোম্পানি বিজনেসটা পরিষ্কার বোঝা যাচ্ছে না, কোম্পানিটা কখনো কাজ করছে ইভিতে, কখনো কাজ করছে মোটরের ওপর, কখন কাজ করছে পাওয়ারের ওপরে, মানে কমপ্লেক্স ব্যাপার তৈরি করে দিচ্ছে। এই ধরনের কমপ্লেক্স সিচুয়েশন যেখানে হচ্ছে সেখানেও কিন্তু একটুখানি সম্ভাবনা থাকে। এছাড়া আরেকটা জিনিস লক্ষ্য রাখবে, সেটা হচ্ছে রেড ফ্ল্যাগ। সেবি থেকে মাঝে মাঝে কোম্পানিগুলোর ক্ষেত্রে রেড ফ্ল্যাগ দিয়ে দেয়। তাহলে রেড ফ্ল্যাগ বলতে গেলে যেরকম ধরনের কোনো অপারেটর প্রচুর গেম হচ্ছে, হিউজ লেভেলের কোনো একটা কেনা বেচা হচ্ছে, প্রচুরভাবে জাম্প করে গেল, যেটা আমি প্রথম দিকে আগের দিনে ভিডিওতে বলছিলাম, দেখলাম 2-3 দিনের মধ্যে বিরাট লেভেলে একসঙ্গে 30% 40% জাম্প করে গেল একসঙ্গে, মানে 2-3 দিনের মধ্যে বিরাট। এই ধরনের জায়গা যেগুলো হচ্ছে সেগুলোর ক্ষেত্রে, বা কোনো রেজাল্ট ডিলে হচ্ছে, কিংবা এই সবগুলোর ক্ষেত্রে
বা সিইও বা সিএফও যদি রেজিগনেশন দেয়, সেক্ষেত্রে এইগুলো সবই কিন্তু একটা সিচুয়েশন তৈরি করে দিচ্ছে। এবারে আমি যে শেষ কথার দিকে যখন যাব, সেটা বলবো এমটার টেকনোলজিকে। এমটার টেকনোলজি কিন্তু প্রথমত একদিন দুদিনে কিন্তু জাম্পটা দেখায়নি, আমরা বিগত কয়েক মাস ধরে দেখছি। আমি যখন কিনেছিলাম তখন এত ব্যাপার ছিল না, আমি যখন ভিডিওটা বানিয়েছিলাম তখনও ব্যাপার ছিল না, একদম প্রথম দিকে চলে যাবে দেখবে। সেখান থেকে প্রায় 2 বছর আগে আমি কিন্তু এমটার নিয়ে কথা বলেছি, 2-2.5 বছর আগে প্রথম দিকে যে ভিডিওতে আমরা প্রথমে ফেস ছাড়া ছিল না, তারপরে ফেস নিয়ে এসেছিলাম, সেখানে যে কথাটা বলেছিলাম সেখানে কিন্তু ওই এমটারকে নিয়ে কথা বলেছিলাম, ডিটেলস অ্যানালিসিস করেছিলাম আধ ঘন্টার উপরে। সেইখানে কিন্তু আমি তখনও বলেছিলাম, সে সময় আমি কিনেছিলাম, সেখান থেকে স্টকটা এরকম ছিল, পড়লো, এরকম জায়গায় গেল, এরকম জায়গায় মাঝখানে কাটলো, এখন সব ছাড়িয়ে 100% তো সামান্য, আমার ক্ষেত্রে আর অনেক বেশি গুণ দিচ্ছে। এনিওয়ে, কিন্তু সেটা ব্যাপার নয়, ব্যাপারটা এটা যে এমটারকে ওইভাবে বলা যায় না, কিন্তু এমটারের নেগেটিভ পয়েন্ট রয়েছে। এবার ফাইনাল ক্লিয়ার করছি 2-4টে পয়েন্ট। প্রথম হচ্ছে প্রফিট হচ্ছে কিন্তু ক্যাশ ফ্লোর মধ্যে মিসম্যাচ, ব্যতিক্রম হয়। ব্যতিক্রম হচ্ছে মানে তোমার প্রফিট হলো কিন্তু প্রফিটটা তুমি কি করলে, ক্যাশে ইউজ করলে না, সেই প্রফিট দিয়ে তুমি কিন্তু প্ল্যান্ট, মেশিনারি, ফার্নিচার, ফিক্সচার মানে অ্যাসেট বাড়ালে, তাহলে কিন্তু প্রফিটে দেখালো না, তার মানে খারাপ নয়। এইটা একটু বুঝতে হবে, এই জন্য বললাম ফান্ডামেন্টাল সব জিনিস বুঝতে হবে, জানতে হবে। নেক্সট ওয়ান, সেলস প্রচুর বাড়িয়ে দিচ্ছে হিউজ লেভেলে, হঠাৎ দেখা গেলো প্রচুর সেলস হচ্ছে কিন্তু তার কোনো ইম্প্যাক্ট হচ্ছে না। রিসিভেবলস বেড়ে গেছে প্রচুর। রিসিভেবলসটা কী কাজে লাগছে? রিসিভেবলস হচ্ছে যখন তুমি কোনো কোম্পানিকে প্রোডাক্টগুলো দিচ্ছ, যেমন মনে করো আমি পেনটা বানাচ্ছি, আমি পেনের কোম্পানি, আমার এই পেন বানানো হলো, যখন বিক্রি করছি অনেকের কাছে তারা বলছে এখন পয়সা দেবো না, আমি পরে পয়সা দিয়ে দেবো। এবারে যে পয়সাগুলো পেলাম না, তাদের পরিমাণ যত বাড়বে তত তোমার রিস্কটা বাড়ছে। কিন্তু এটা হলো, কিন্তু এর একটা ব্যতিক্রম আছে, নিজেকে এইখানে এই জায়গাটা কাজে লাগাতে হবে। সেটা সেলস পরিমাণ বাড়তেই পারে, সত্যি সত্যি সেলস পরিমাণ বাড়ছে, কিন্তু দেখা গেল কি যে যাদেরকে দিয়েছি নতুন কোম্পানি, তাদের ক্ষেত্রে রিসিভেবল বাড়াটা কিন্তু চাপ। অর্থাৎ কি বলছি, নতুন যদি পেনের কোম্পানিটা আমি নিয়ে আসি এখানে, তাহলে পর কিন্তু এই চিন্তা রাখলে মাথায় চলবে না রিসিভেবলস কেন বাড়ছে। নতুন কোম্পানিকে কেউ বিশ্বাস করে না। আজকে হিন্দুস্তান ইউনিটেক লিমিটেড, HUL, হিন্দুস্তান ইউনিলিভার যদি যায় দোকানে গিয়ে বিক্রি করতে যায়, তাদেরকে ধারের কোনো দরকার পড়ে না, তারা এমনি পয়সা দিয়ে দেয়, কেন এদের প্রোডাক্ট যে কেউ নিয়ে নেবে। কিন্তু নতুন একটা কোম্পানি ABCDEFGH, সে কোম্পানি যদি যায়, বলবে ভাই তুই তোর মাল রেখে যা, কদিন আমি দেখি, যদি তোর মাল দেখি ঠিকঠাক আছে, বিক্রি বাট্টা হচ্ছে, তাহলে তুই পয়সা পাবি, নাহলে যা মাল তুই ফেরত নিয়ে চলে যাবি। একদম বাংলা কথা। তাহলে সেই ঘটনা যখন হচ্ছে তখন কিন্তু সেলসটা, রিসিভেবলস বাড়া মানে হতে পারে, কিন্তু পুরোনো কোম্পানির ক্ষেত্রে এটা মানা যায় না। হঠাৎ করে অডিটার চেঞ্জ হয়ে গেল, একবার অডিটার চেঞ্জ হলো নো প্রবলেম, কিন্তু বারবার যদি হয় তাহলে মুশকিল। CFO হঠাৎ করে যিনি রয়েছে তিনি হঠাৎ করে চেঞ্জ হয়ে গেলেন, বা যিনি চিফ এক্সিকিউটিভ অফিসার হঠাৎ করে চেঞ্জ হয়ে যাচ্ছে, উনি এসেই বললেন আমি বিশেষ কারণবশত আমাকে বাধ্য হতে হচ্ছে, চলে যাচ্ছি। দেখবে প্রতিবারে যখন CEO এরা রেজিগনেশন দেয়, সঙ্গে সঙ্গে কিন্তু একটা স্টকের ডাউন হয়ে যায়, প্যানিক সৃষ্টি হয়ে যায়। ঠিক আছে, এরপর আসছি প্লেজিংটা কখনো কখনো ভালো, কখনো কখনো খারাপ। নতুন কোম্পানি বা যে কোম্পানি প্রচুর অর্ডার পেয়েছে তাদেরকে প্লেজ করতে বাধ্য। এমটারের ক্ষেত্রে কিন্তু প্লেজিং রয়েছে, এটা কিন্তু দেখতে হবে, প্লেজিংটা রয়েছে ভালো পরিমাণে। হ্যাঁ, কিন্তু সেটা কোথায় কাজে লাগাচ্ছে সেটা কিন্তু বোঝাটা এখন একটু ব্যাপার চিন্তার। আমি এটাও বলছি না কোম্পানি ক্লিন চিট দিচ্ছি না, কোম্পানি খারাপ হতেও পারে, এই রিস্কটা নিয়ে এগোতে হবে। RPT চলবে, RPT ছাড়া কাজ চলবে না। যেরকম একটা দোকান দিলে পর দোকান ধারে দিতেই হবে, ধার ছাড়া দোকান চলবে না, তাহলে সেই লেভেলে দোকানে ব্যবসা হবে না। সুতরাং ধারের রিলেটেড পার্টি ট্রানজাকশন থাকতেই পারে, কিন্তু নিজেকে বুঝতে হবে, একটু পড়াশোনা করতে হবে ব্যাপারটাকে নিয়ে। আর আনরিয়ালিস্টিক গ্রোথ ক্লেম কখনোই ভালো না। আমি ডবল করে দিচ্ছি, 2 বছরে আমার 5 গুণ হবে প্রফিট, এই ধরনের যদি পরিস্থিতি হয়, একদম সেসব জায়গায় না এন্ট্রি নেওয়াটাই ভালো। তাহলে এবারে প্রশ্ন, স্যাকসফটের ক্ষেত্রে কিন্তু বলেছিল 2030 সালের মধ্যে প্রফিটেবিলিটি আমরা ডবল করে দেবো। 5 বছরের মধ্যে ডবল করাটা কোনো বিরাট ব্যাপার নয়, হতেই পারে, কিন্তু 5 বছরে যদি বলে 10 গুণ করে দেবো, তাহলে কিন্তু ম্যানেজমেন্টকে ধরতে হবে। বোঝা গেছে? তাহলে এই হলো আজকে ভিডিও। আশা করি যাকে বোঝাচ্ছি আমার বন্ধু স্টুডেন্ট, সে নিশ্চয়ই বুঝতে পেরেছিস আমি কি বলতে চাইছি। এইগুলোকে দেখে কিন্তু এগোতে হবে। আজকের মতো আবার কালকে।